আপনারা শুনছেন ভূতেশ্বর প্রেজেন্স। সত্যি ভূতের ঘটনা। নমস্কার, তোমাদের সাথে আছি আমি ভূতেশ্বর। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবার হাজির হয়েছি সত্যি ভূতের ঘটনার এপিসোড 24 নিয়ে। আজ সুব্রত দাসের জীবনে ঘটে যাওয়া দুটো ঘটনা তোমাদের শোনাতে চলেছি। তাই আর সময় নষ্ট না করে সরাসরি ঘটনায় যাওয়া যাক। নমস্কার, আমি সুব্রত দাস। আমি কলেজে পড়ি, এবার 4th সেমিস্টারে উঠব। হ্যাঁ, আমি লেখালেখি করি, গল্প লিখি, উপন্যাস লিখি, কবিতাও লিখি। তবে তার মানে এই নয় যে সব বানিয়ে লিখি। আমার জীবনেও কিছু সত্যি ঘটনা আছে, কিছু অমীমাংসিত ঘটনা প্রত্যক্ষ করার অভিজ্ঞতা আমারও আছে। তবে প্রথমে আমার নিজের সাথে ঘটার আগে আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা লিখছি। মায়ের কাছেই শুনেছিলাম ঘটনাটা। তিনি আমাদের যেভাবে ঘটনাটা বলেছিল আমি সেভাবেই ঘটনাটা লিখে পাঠাচ্ছি। মা বলছে, এই ঘটনাটা যখন ঘটে তখন তোরা কেউ হোশ নেই। তখন মাস 6 হলো আমার বিয়ে হয়েছে। আমাদের বাড়িটা তখন মাটির বাড়িই ছিল, পেছনে ছিল বিশাল আম বাগান। আমের সময় বড় বড় আম হতো। গরমকালে আম পেকে নিচেই পড়ে থাকতো, আমরা গিয়ে কুড়িয়ে নিয়ে আসতাম। ওইসব দৃশ্য তোরা দেখিসনি। আর হ্যাঁ, আমাদের টয়লেট ছিল বাড়ির থেকে অনেকটা দূরে, বাড়ির একদম শেষ সীমানায়। চারপাশে বাঁশের বেড়া দেওয়া, মাথার উপরে টিন। আমাদের বাড়ির সবার যখন বাথরুমে যেতে হতো তখন ওখানেই যেতে হতো। তো একদিন দুপুরবেলা আমি ঘরদোর পরিষ্কার করে নিজের সমস্ত কাজ শেষ করি, স্নান করতে যাব। তার আগে টয়লেট করতে যাই। দুপুরবেলা বাড়ি কেউ নেই, আমি একাই ছিলাম। টয়লেট করতে করতেই হঠাৎ করেই মনে হয় কোনো কিছু যেন টয়লেটের বাইরে দাঁড়িয়ে আছে। তবুও আমি বাইরে বের হই না। একেবারে টয়লেট করা শেষ করে যখন বাইরে আসি তখন টয়লেটের সামনে দেখি বাতাসের ছোট্ট একটা বাউরি অল্প কিছু পাতা উল্টে পাল্টে নিয়ে বেড়াচ্ছে। বাউরি মানে টর্নেডোর মতো বাতাস গোল হয়ে ঘুরে পাতা, ডাল বা যে কোনো জিনিস আকাশে উড়িয়ে নিয়ে যায়। এটা আমাদের গ্রামে বাউরি বলে। বাউরি দেখে একটু অবাক হই। হঠাৎ করেই এমন কিছু যে দেখা যায় না, তবে আজ কেন দেখা যাচ্ছে কথাটা ভাবতে ভাবতেই আমি সামনে এগিয়ে যাই। কোনো কিছু না ভেবেই ওই বাউরির মধ্যে গিয়ে দাঁড়াই। কিন্তু কেন জানি না তখনই মনে হলো ওই বাউরির মধ্য থেকে আমাকে কেউ ধাক্কা মেরে বাইরে বের করে দিল। আর চোখের পলকে বাউরিটা সামনে চলে গেল। তারপর ওই বাউরি আস্তে আস্তে বড় হতে শুরু করে। একটা শোষো করা বাতাস আশপাশ থেকে ছুটে এসে এক হয়ে যাচ্ছে। ক্রমশ চোখের পলকে ওই ছোট্ট বাউরি থেকে ঝড়ের মতো বেগ সৃষ্টি করে। টয়লেটের পাশেই যে আমবাগান ছিল, চোখের পলকে ওই ভয়ঙ্করী বাউরিটা আমবাগানের মধ্যে প্রবেশ করে। সাথে সাথে এত ঝড় বাতাস হতে থাকলো যে কয়েকটা গাছের ডাল তখনই মড়মড় শব্দ করে ভেঙে পড়তে লাগলো। সে কি ভয়াবহ ঝড়! অমন ঝড় আমি জীবনে দেখিনি। তাই কেন জানি না ওটা দেখে আমি আমবাগানের গাছের সামনে গিয়ে দাঁড়াই।
একভাবে তাকিয়ে দেখছি ভয়ঙ্করী ঝড়। আমার সামনেই ঝড়টা ঘুরপাক খাচ্ছে। অন্য কোথাও কিছু হচ্ছে না, শুধুমাত্র গাছের ডালপালা ভেঙে চুরে ফেলছে। এটা দেখে কেন জানি না আমার তখন খুব ভয় লাগছিল। আমি আরো একটু সামনে এগিয়ে যাই, আর সামনে যেতেই যা দেখতে পারি তা তোরা শুনলে ভয় পাবি। তবুও বলছি শোন। আমি দেখি ওই বাউরির মধ্যে একটা বড় জন্তুর মতো কোনো জানোয়ার বসেছিল। তার লোমশ শরীর আর লাল লাল চোখ, একটা ভাল্লুকের মতো কোনো কিছু। সে আমার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়েছিল, রাগে গজগজ করছিল, যেন এখনই আমাকে কিছু করবে। এটা দেখে আমি তখনই খুব ভয় পেয়ে যাই। সাথে সাথে পিছিয়ে আসি, বাড়ির দিকে চলে আসি। তবে বাড়ি আসার সময় দেখতে পারি ওই বাউরি আমবাগান ভাঙচুর করে বের হয়েছে, সোজা ঘূর্ণিপাক খেতে খেতে শ্মশানের দিকে এগিয়ে চলেছে। এটা দেখে আমি আরো অবাক হয়ে যাই। জীবনে এমন কিছু কখনোই দেখিনি। তবে ওটার চলে যাওয়া দেখে আমি তখন স্বস্তির নিঃশ্বাস ফেলি। তবে সেদিনের স্বস্তির নিঃশ্বাস ফেললেও ওই ঘটনা দেখার পর থেকে আমার খুব শরীর খারাপ হয়, জ্বর আসে, বমি হয়, গায়ে কোনো জোর পায় না, খুব খারাপ অবস্থা হয়ে যায়। ডাক্তার দেখিয়েও কোনো উন্নতি হয় না। অবশেষে তখন তোর বাবা আমাকে পরিকুরির কাছে নিয়ে যায়। উনি গুণীন লোক, তাবিজ টাবিজ করে দেয়। তিনি আমাকে দেখে বলেছিল, তুই অনেক ভাগ্যবতী, তাই সেদিন বেঁচে গিয়েছিলি। তুই যেটা দেখেছিলি ওটা একটা জিন। আর কখনোই শৌচকাজ করে ওইসবের কাছে যাবি না। পরিকুরির কথা শুনে আমিও বড্ড অবাক হয়েছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। তবে তার জল পড়া ও গা ঝেড়ে দেওয়ার পর থেকে আমি প্রায় সুস্থ হয়ে গিয়েছিলাম, আর কোনো অসুবিধা হয় না। ওই ঘটনার পর থেকে আমি আর কোনোদিন বাউরির কাছে যাই না। বাউরি দেখলে দূরে সরে আসি। এই ছিল মায়ের সাথে ঘটা প্রথম ঘটনা। এবার আমার সাথে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা লিখে পাঠাচ্ছি। হয়তো এই ঘটনাটাই তেমন একটা ভয় নেই, তবে অদ্ভুত একটা রহস্য আছে। আবার অবিশ্বাস্য মনে হতেও পারে, তবে এই ঘটনাটা আমার সাথে এখনো মাঝে মাঝে ঘটে চলেছে। এর ভুক্তভোগী আমি নিজেই, তাই তোমরা বিশ্বাস করতে পারো। তো চলো সোজাসুজি ঘটনায় যাওয়া যাক। 2018 সালের ঘটনা। তখন আমি মামার বাড়িতে থাকতাম। মামার বাড়িতে ছিল ছোট্টখাটো টালির চালের ঘর, চারপাশে টিনের বেড়া দেওয়া। আমার থাকার জায়গা ছিল ঘরের পাশেই তৈরি করা ছোট্ট একটা খোপ মতো করা ঘরে। সেখানেই আমি থাকতাম, পড়াশোনা করতাম, আর কাজবাজ করে নিজের পড়াশোনার খরচ চালাতাম। একদিন রাতের বেলা ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে আছি। রাত ঠিক কতটা সময় হয়েছে তা আমার তখন খেয়াল নেই। তবে ঘুমের মধ্যেই হঠাৎ করেই অনুভব করতে পারি কোনো ভারী কিছু যেন আমার বুকের উপর চেপে বসে আছে। একটা ভারী চাপ অনুভব হচ্ছে। তার ওজন আনুমানিক 40-50 কিলো হবে। কিন্তু সে যে কিসের চাপ তা আমি তখনও বুঝতে পারছি না। বারবার করে চোখ খুলে দেখতে চাইছি, কিন্তু চোখ খুলতেই পারছি না। হাজার চেষ্টা করেও কোনোভাবেই নিজের চোখ খুলে দেখতে পারছি না। এত রাত্রে কি বস্তু আমার বুকের উপর বসে আছে। তবু আমি ঘুম থেকে ওঠার চেষ্টা করি, হাত পা নাড়ানোর চেষ্টা করি,
কিন্তু কোনোভাবেই এক বিন্দুও নিজেকে নাড়াতে পারছি না। যতই নিজেকে সচল করার চেষ্টা করছি, ততই যেন একটা চাপ বুক থেকে সরে এসে গলা বরাবর বসে যেতে থাকে, যেন অদৃশ্য কোনো হাত আমার গলার টুটি চেপে ধরে আছে, আমাকে দম বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করছে। আমি এত চেষ্টা করছি তার বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে, কত কিছু নাই করছি, কিন্তু একটুও নিজেকে মুক্ত করতে পারছি না। তার বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারছি না। তার পরিবর্তে মনে হচ্ছে আমি বালুচরের মতো কোনো দমবন্ধ অনুভূতির মধ্যে ক্রমশ তলিয়ে যাচ্ছি, যার তলের কোনো অন্ত নেই, শেষ নেই, সমাপ্তি নেই। যেন কোনো ঘন অন্ধকারে আমি ক্রমশ তলিয়ে যেতে থাকি। ঠিক জানি না কত সময় এভাবেই চলল, তবে অনেক কষ্টে আমি শ্বাস নিতে থাকি। প্রাণটা কোনো রকমে বেঁচে আছে। জানি না কত সময় নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। কথাটা ভাবতে ভাবতেই মনে পড়ে, পাশেই তো ফোনটা রাখা আছে, ফোনটা নিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেটাও নিতে পারছি না। শরীর পাথরের মতো ভারী, একটুও নড়তে চড়তে পারছি না। পাথরের মতোই এক জায়গায় পড়ে আছি। এইভাবে থাকতে থাকতে ভয়ে আতঙ্কে পাগলের মতো এক উন্মাদনা আমাকে তখন পেয়ে বসেছে। আর ঠিক তখনই কোথা থেকে যেন আমি শক্তি অনুভব করতে পারি। জেগে ওঠার মতো একটা অনুভূতি হয়, আর মনে হয় কেউ আমার গলা থেকে সরে গিয়েছে। তখনই আমি গলা ফাটিয়ে চিৎকার করে উঠি। আর চিৎকার করতেই আমার ঘুম ভেঙে যায়। ধরফর করে উঠে বসি। তারপর আশেপাশে তাকিয়ে দেখি, কিন্তু ঘরে কেউ নেই। আমি একাই ওই ছোট্ট ঝোপড়ির মতো ঘরে শুয়ে আছি। তবে বুঝতে পারছিলাম না যে ওইভাবে আমার গলা টিপে ধরে রেখেছিল। তবে ওই রাতের বেলায় বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকি। ব্যাপারটা কি হলো সেটাই বোঝার চেষ্টা করি। প্রথমে ভেবেছিলাম এটা কোনো ভৌতিক কিছু নয়, স্লিপিং প্যারালাইজড বা বোবাই ধরার মতো এমন কিছু হয়তো। তাই সেদিন আর না ভেবেই তখনই ঘুমিয়ে পড়ি। তবে এরপর থেকে আমার সাথে যা ঘটতে শুরু করলো তা শুনলে হয়তো তোমরা বিশ্বাস করবে না। এরপর থেকে প্রায় আমি রাত্রেবেলা অনুভব করতাম, আমি যখন ওই ঘরের মধ্যে থাকতাম তখন কেউ যেন আমার দিকে তাকিয়ে থাকতো। জলের বোতল বা পড়ার বই এক জায়গায় রাখলে সেটা আর সেখানে পেতাম না, অন্য কোথাও কেউ যেন রেখে দিত। কিন্তু কে রাখতো আমার এই ছোট্ট ঘরে? আমি ছাড়া কেউই ঢুকতো না। তাই কারোর এইভাবে বইপত্র সহ অন্যান্য জিনিসপত্র এদিকে ওদিকে রাখা কখনোই সম্ভব ছিল না। তবে কে রাখতো? কে সব কিছুর স্থান পরিবর্তন করত? তার জবাব আমি কখনোই পাইনি। এইসব ঘটনা তো প্রায় প্রতিদিনই ঘটতো আমার সাথে। তার সাথে স্বপ্নের মধ্যে আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। আমি যখন রাতের বেলা ঘুমাতাম তখন হঠাৎ করেই অনুভব করতাম কেউ যেন আমার পায়ে ব্লেড জাতীয় কোনো ধারালো কিছু দিয়ে পা বা শরীরের বিভিন্ন স্থানে কেটে দিচ্ছে, আঁচড়ে দিচ্ছে। হঠাৎ অসহনীয় ব্যথায় আমার সারা শরীর জ্বালা করে উঠত। আর তখনই আমি না ঘুমিয়ে প্রায় মাঝরাতে জেগে বসে থাকতাম। ভয় পেয়ে যেতাম, বুঝতে পারতাম না কেন এমন কিছু হচ্ছে। এই ঘরের মধ্যে আমি ছাড়া তো অন্য কেউ নেই, অথচ আমার পায়ে ব্লেড দিয়ে চিরে দিচ্ছে কে? মাঝে মাঝে দেখতাম আমার পিঠে আঁচড়ের দাগ, দগ দগ করতো। রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না।
একটা ভয় সব সময় কাজ করত। মনে হতো এখানে ঘুমালে কেউ এসে আমাকে আশ্রয় দেবে, কেটে দেবে। তখনও জানি না এইসব কেন হচ্ছে। তবে এই কথাগুলো মামা মামি কাউকে জানানোর সাহস আমার তখনও হয়নি। আচ্ছা, তারা আমাকে নিয়ে কী ভাবে, এই ভেবেই আমি চুপ করে থাকি, মুখ বুজে সব সহ্য করতে থাকি। শরীর ভেঙে যেতে থাকে, তবুও কখনো এর থেকে নিস্তার পাইনি। তবে এরপর আমার সাথে যে ঘটনাটা ঘটে তা আমি জীবনেও ভুলতে পারবো না। প্রথম থেকেই আমি নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য ক্যাটারিংয়ের কাজ করতাম। সন্ধ্যার সময় বের হতাম, বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যেত। তো সেদিনও আমি একটা বিয়ে বাড়িতে ক্যাটারিং করতে গিয়েছিলাম। কাজ শেষ করে বাড়ি ফিরতে রাত 3টে বেজে গিয়েছে। আমার বাড়ির আশেপাশে কেউ ছিল না, আমি একাই বাড়িতে আসছি। বাড়ির প্রায় অনেকটা কাছে চলে এসেছি। সামনেই বাঁশবাগান, আর বাঁশবাগান পার করে সামনে গেলেই আমাদের বাড়ি। আমি সাইকেল চালিয়ে যখন ওই বাঁশবাগানের কাছাকাছি এসেছি, তখনই অনুভব করি কেউ যেন বাঁশবাগানের মধ্যে দাঁড়িয়ে আছে। দূর থেকে তার মুখ দেখা না গেলেও সেখানে যে কেউ দাঁড়িয়ে আছে তার অবয়ব ঠিক দেখা যাচ্ছে। আমি মনে করি আমাদের গ্রামের কেউ হয়তো ওখানে দাঁড়িয়ে আছে। তাই কোনো পাত্তা না দিয়ে আমি নিজের মতোই সাইকেল নিয়ে এগিয়ে যাই। আর যখনই ওই বাঁশবাগানের সামনে আসি, তখনই ওই বাঁশবাগানের মধ্যে ঝড়ের সৃষ্টি হয়। মনে হয় তখনই ঝড় এসে সমস্ত বাঁশবাগান ভেঙে ফেলবে। আমি সেখানে সাইকেল দাঁড় করাই, দেখার চেষ্টা করি ওই বাগানের মধ্যে কি হচ্ছে। আর দেখতে পারি ওই বাঁশবাগানের বাঁশগুলো মড়মড় করে ভেঙে পড়ছে। আর যেই লোকটা ওই বাঁশবাগানের ভেতরে দাঁড়িয়েছিল সে রাস্তার উপর এসে দাঁড়িয়েছে, আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। অন্ধকারের মধ্যে তাকে দেখে আমার বুকটা কেঁপে ওঠে, সারা শরীর ভার হয়ে যায়, মনের মধ্যে কু ডাকতে থাকে। আর তখনই জানি না আমার কি হয়, আমি ভয় পেয়ে সাইকেল নিয়ে বাড়ি চলে আসি। এই ঘটনার 3 দিনের মাথায় আমার খুব জ্বর আসে, সারা গায়ে জল বসন্ত দেখা দেয়। আর ওই সময় অদ্ভুত একটা স্বপ্নে দেখতাম ওই বাঁশবাগানের মধ্যে অদ্ভুত দেখতে একটা মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখটা কালো কুচকুচে, হাত পা সাপের মতো, চোখ দুটো জল জল করছে। ওই স্বপ্ন দেখার পর সমস্ত ঘটনা আমি মামিকে খুলে বলি। মামি প্রথমে আমাকে বকা দেয়, কেন তাকে আগে জানায়নি। তবে আমি এর বেশি আর কিছু বলতে পারিনি। তবে মামি আমার এই সমস্ত কথা শুনে বুঝে সেদিনই পাশের গ্রামের ঠাকুর বাড়ি গিয়ে জল পড়া ও মাটি পড়া নিয়ে আসে। ওই জল পড়া খেয়ে মাটি পড়া গায়ে মেখে আমার জল বসন্ত ঠিক হয়ে যায়। আর কোনো কারণে যেন ওই অদ্ভুত স্বপ্ন আর আসেনি আমার। আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যাই। এরপর 2019-এ আমি বাবা মায়ের কাছে চলে আসি। আর কখনো কোনো সমস্যা হয়নি। এখন আর মনে হয় না কেউ আমাকে দেখছে। তবে মাসে একবার বোবাই ধরা বা স্লিপিং প্যারালাইজড এখনও হয় আমার। তখন চাইলেও নিজেকে সামলাতে পারি না, অনেক কষ্টে নিজেকে সামলাই। এই ছিল আজকের ঘটনা। তবে আমার সাথে বেশ কিছু ঘটনা কদিন আগেও ঘটল, সেটা খুব তাড়াতাড়ি লিখে পাঠাবো। আর তাছাড়াও বেশ কিছু ঘটনা আমার জানা আছে, সেই ঘটনাগুলো সময় সুযোগ বুঝে আপনাকে লিখে পাঠাবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়। আজকের ঘটনাটা এ পর্যন্তই। তবে ঘটনা যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রতি সপ্তাহে এমন নিত্য নতুন ঘটনা ও গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।